স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি মশিউর অনিক। আমরা টন টন জমিনে ধান লুকেছে, মাছ দেখছি, অনেক তরচা হাঁড়ি তুলছে, অনেক কিছু দেখছি। আমাদের এই বিলে খুব বেশি আমন বড়ো উভয়ে চাষাবাদ হতো, অনেক বেশি ফসল ফলা দিয়ে আসতো। আমরা চাষবাস করার পর থেকে অনেক সৌন্দর্য আসছে, বা প্লটের মালিক যারা ওরা ঘুরতে আসে, দেখতে আসে। যে পাট শাক, ডাটা, বরবটি টাটকা খেতে পাচ্ছি, এটাই আর কি সুবিধা। আগে তো আওয়ার আসলে বিল বাজার আসলে আমরা মাছটা যে মারতাম কিছু এরকম কিছু করি হয়তো পারি না। আমরা গরিব মানুষ খুব আছি। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, সব ধরনের তরকারি সবজি হয়। আশা করি আল্লাহ দিলে দৈনিক মনে করেন 2-1000 টাকা আসবেই। ছোটা দুই একজন হয়তো কৃষিকাজ করছে, শাক সবজি এগুলো চাষ করছে, বেশিরভাগই খিল পরে আছে। 70,000 হেক্টর জমিতে আমরা বড় 2,80,000 মেট্রিক টন চাল আমরা বাড়াইতে পারি যদি সেচের ব্যবস্থা করে দিতে পারি। আমরা তাদের ফেলে রাখা জায়গা যাতে সবজি চাষ করে, প্রয়োজন হলে কারো কাছে বর্গা অথবা আশেপাশের বসতি যারা আছে তাদেরকে যাতে এখানে সবজি চাষ করার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আবাসন প্রকল্পের অনেক প্লটই ফাঁকা পড়ে আছে। আর সেখানে যদি কৃষিজ পণ্য উৎপাদন করার সুযোগ দেওয়া হয় তাহলে বদল হতে পারে দেশের কৃষিজ খাতের। এ বিষয়ে জানাবো এখন সকালে বিস্তারিত। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। গেইন ট্যাক্সের চেয়ে বেশি এখন একটা কনফিডেন্সের যে ঘাটতি আছে বিনিয়োগকারীদের মাঝে, সেই জিনিসটা আরও নিচে তলানিতে চলে যাবে। তাদেরকে যে সহায়তা লো রেটে যদি দেয়, সেই ধরনের কোনো প্রণোদনা যদি দিতে পারে তাহলে হয়তো যে প্রান্তিক জনগোষ্ঠী বা ক্ষুদ্র যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের উপকার হবে। পুঁজিবাজারে গতি ফেরানো কিংবা সংস্কারের কোনো নির্দেশনা আসেনি প্রস্তাবিত বাজেটে। শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানি কিছু কর ছাড় সুবিধা পেলেও তা ব্যক্তি ও বিনিয়োগকারীদের জন্য খুব একটা বেশি আশাব্যঞ্জক নয়। বিশ্লেষকরা বলছেন বাজারে আস্থার সংকট দূর করতে প্রয়োজন সুস্পষ্ট পদক্ষেপ ও নির্দেশনা। এ নিয়েও এখন সকালে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই আবাসন প্রকল্পের খালি প্লটের চাষাবাদ প্রসঙ্গ। এই মুহূর্তে মানুষের বাসস্থানের চাহিদা যোগানের হিসাব মেলাতে প্রতি বছর দেশের মোট কৃষিজ খাত জমির 1 ভাগ যুক্ত হচ্ছে আবাসনে। তাতে যেমন কমেছে আবাদি জমি, তেমনি প্রভাব পড়েছে কৃষিজ উৎপাদনে। দেশের বড় 3 নগরী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ঘুরে তেমনটাই অনুসন্ধান করে তথ্য পেয়েছে এখন টেলিভিশন। আর পাশাপাশি যেই সমস্ত প্লটগুলো অব্যবহৃত রয়ে গেছে সেগুলো যদি ব্যবহার উপযোগী করা সম্ভব হয় তাহলে কৃষি উৎপাদন খাতেও একটা বড় পরিবর্তনের আশা দেখতে পেয়েছে এখন টেলিভিশন। এ বিষয়ে জানানোর জন্য রাকিবুল রাহাত, হোসেন জিয়াদ ও গুলজার আহমেদের করা প্রতিবেদন দেখবেন। আর বিস্তারিত দেখবেন রাকিবুল রাহাতের প্রতিবেদনে। গ্রামের নাম ষোলোহাটি, তবে শহুরে মানুষ এখন এই নামে কমই চেনে থাকে। বরং উত্তরা সেক্টর 12 বললে সহজ হয় পথ। গেল 2 যুগে বড়সড় পট পরিবর্তন হয়েছে ঢাকার নিকটবর্তী গ্রাম ষোলোহাটির। শুরুটা 1998 সালে। শহরতলি উত্তরায় আবাসন প্রকল্পের 2য় পর্যায়ের কাজ শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। ভরাট হতে থাকে আবাদি জমি, জলাধার আর ডোবা। তারপর প্লট তৈরি, জমি বিক্রি আর ইমারত নির্মাণে বিলীন হতে থাকে গ্রামীণ আবহ। ছিটে ফোটা টিকে আছে এমন 2-1টি দৃশ্যে। আরেক শহরতলি কেরানীগঞ্জের সুভাড্ডু ইউনিয়নের নাজিরবাগ।
বর্তমানে পরিচিত ঝিলমিল আবাসিক নামে। প্রকল্পের ১,৬৩৫ প্লট মালিকদের বুঝিয়ে দিলেও ঘরবাড়ি তৈরি করেননি কেউ। বছরের পর বছর অযত্নে পড়ে থাকা এসব জমিতে জন্মানো আগাছা, কিছু ফলদ বৃক্ষ আর ইটের সীমানা প্রাচীর ছাড়া কিছুই চোখে পড়ে না। একসময়কার বুড়িগঙ্গা নদী ঘিরে আবর্তিত শহর ঢাকা ছুটছে আরও পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। শহরমুখী মানুষের ঢল সামাল দিতে গ্রাম পরিণত হয়েছে নগরে, তা আরও ত্বরান্বিত হয়েছে আবাসিক প্রকল্পের তালে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের হিসেবে ঢাকা ও এর আশেপাশের সরকারি প্রকল্প ৩টি আর অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্প ৩৬টি। এছাড়াও নামে বেনামে গড়ে উঠছে অনুমোদনহীন আবাসন প্রকল্প। রাজধানীতে যেখানে আবাসন প্রকল্প বাস্তবায়নের এমন হিড়িক, তখন কি অবস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রামের? এই অনুসন্ধানের সঙ্গী হোসাইন জিয়াদ। সময় যত যাচ্ছে বাণিজ্য নগরী চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকাণ্ড আর বাণিজ্যিক কাজের পরিধি ততই বাড়ছে কর্মসংস্থান, শহরে আসা মানুষের সংখ্যা। ফলে এ নগরী তার মূল শহর ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলোতে প্রতিনিয়ত গ্রাস করছে। হারিয়ে যাচ্ছে এখানকার কৃষি জমি, ফসলের মাঠ, পশুচারণভূমি কিংবা জলাশয়। চট্টগ্রাম শহর ঘেঁষা চান্দগাঁও বিল বছর দশেক আগেও ছিল মাছ, ফল, ফসলে ভরা। এখনও যার প্রমাণ মেলে বিল জুড়ে বিচরণ করা ভেড়া আর মহিষের পালে। মানুষ এ বিলের মায়া ছাড়লেও ছাড়েনি এই ধবল সারস। চাটগার আবাসন চাহিদার যোগান দিতে ইতোমধ্যে অস্তিত্ব হারিয়েছে গাইস্যার বিল, বাকুলিয়া বিল, রঙ্গিপাড়া, কাট্টলি সহ অন্তত 7টি বিল। বদলে যাওয়া স্থানে বসে এখনো সুজলা সুফলা দিনের স্মৃতিচারণ করেন স্থানীয় বাসিন্দারা। আমরা টন টন জমিনে ধান লুকেছে, মাছ দেখছি, অনেক তরসা হাড়ি তুলছে, অনেক কিছু দেখছি। আমাদের এই বিলে খুব বেশি আমন, বোরো উভয়ে চাষাবাদ হতো, অনেক বেশি ফসল ফলাদি আসতো। এদিকে বন্দরনগরীর আবাসন প্রকল্প অনুমোদনের দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। 770 একরের বেশি জায়গা জুড়ে শহরতলিতে বাস্তবায়িত হয়েছে 12 আবাসন প্রকল্প। এর মধ্যে অনন্যা 1-2 আবাসিকে জমির পরিমাণ 170 একর, সিলিমপুর আবাসিকে 98 একর, আগ্রাবাদ আবাসিক এলাকায় 169 একর, চান্দগাঁওতে 101 একর, কর্ণফুলী আবাসিক এলাকায় 51 একর জায়গা রয়েছে। এই 12 প্রকল্পে প্লটের সংখ্যা 6,756টি। এসব জায়গায় কয়েক দশকে আবাসনের পরিমাণ সামান্যই। চট্টগ্রামে বিলঝিল ভরাট করে বসতির চিত্র দেখছিলাম, এবার দেখব বন্দরনগরীর আবাসন আবাদের খবর। অনন্যা আবাসিকের ভেতরে চোখে পড়ে কৃষকের কর্মব্যস্ততা। ইটে ঘেরা কোনো কোনো প্লটে বাতাসে দোল খাচ্ছে সবুজ শাকসবজি। বেগুন, শাক, ঢেঁড়স, লাউ, ধান সহ নানা রকম আবাদ হয়েছে জমিতে। একটি প্লটে শাকের আবাদ করেছেন এই তরুণ। জানালেন মাসে 4 থেকে 5 হাজার টাকার শাক বিক্রি করেন তিনি। বছর শেষে অঙ্কের খাতায় জমা পড়ে 25 থেকে 30 হাজার টাকা। আমরা চাষবাস করার পর থেকে অনেক সৌন্দর্য আসছে, বা প্লটের মালিক যারা ওরা ঘুরতে আসে, দেখতে আসে, বা ওরা অনেকেই চর্চা মনে করে বা সৌন্দর্য রাখার কারণে। এই কৃষকের কথা ধরে এক হিসেব কষা যাক। এই আবাসিক এলাকায় প্লটের সংখ্যা 1700টি। সবগুলো প্লটে যদি শুধুমাত্র শাক আবাদ করা হয় তাহলে বছরে আনুমানিক 5 কোটি টাকার শাক বিক্রি সম্ভব। একই হিসাবে সিলিমপুর আবাসিকে পাওয়া যেত প্রায় 2.5 কোটি টাকার শাক, আর কর্ণফুলী আবাসিকে 1,50,00,000 টাকার শাকসবজি উৎপাদন হতো বছরে। ছোটা ছাড়া 2-1 জন হয়তো কৃষিকাজ করছে, শাক সবজি এগুলো চাষ করছে, বেশিরভাগই খিল পড়ে আছে। তাহলে এটা বলবো যে এটা হচ্ছে সম্পদের অপচয়। এদিকে চট্টগ্রাম রেলওয়ে, বন্দর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংক সহ সরকারি কলোনির সংখ্যা প্রায় 150। শান্ত নিরিবিলি এসব কলোনিতে খালি পড়ে আছে অনেক জায়গা। প্রতিটি ভবনের সামনে পেছনে এসব জায়গায়ও অনেকে আবাদ করছেন নানা সবজি আর ফলমূলের। করছি যে পাট শাক, ডাঁটা, বরবটি টাটকা খেতে পাচ্ছি, এটাই আর কি সুবিধা। ফরমালিন খাবারটা কম পাইতেছি, বাচ্চাদেরকে কম খাওয়াইতেছি। দেশের বড় 2 নগরীর আবাসন অব্যবস্থাপনা জানা হলো। এবার জানবো আরেক বিভাগীয় শহর সিলেটের আবাসন। অনুসন্ধান সঙ্গী গোলজার আহমেদ।
প্রতিনিয়ত নগরায়ন, অপরিকল্পিতভাবে অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্পায়নের কারণে প্রতি বছরই কমছে কৃষি জমির পরিমাণ সিলেট অঞ্চলে। সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি কৃষি জমির অপব্যবহার হচ্ছে এই সিলেটে, যার কারণে এই অঞ্চলের উৎপাদনে পুরো নেতিবাচক প্রভাব পড়েছে, পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অঞ্চলের বাসিন্দা যারা আছেন তারা। সিলেট শহরের চতুর্দিকে এখন রমরমা আবাসন ব্যবসা। যে যেখানে পারছে জমি অধিগ্রহণ করে নাম দিচ্ছেন আবাসনের। এই যেমন রয়্যাল সিটি, প্লটে প্লটে সীমানা প্রাচীর দিয়ে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন। বসতবাড়ির খোঁজ করতে গেলে পাওয়া গেল কয়েকটি শ্যাওলাধরা কংক্রিটের খুঁটি। অধিকাংশ জমি জুড়ে বেড়ে উঠছে জংলা গাছ, উৎপাদন হচ্ছে না কোনো খাদ্যশস্য। আগে তো আবার আসলে বিল বাজাল আসলে আমরা আস্তে মারতাম কিছু, এরাও কিছু করি হাইতে পারি না। আমরা গরিব মানুষ এখন খুব আছি, কিন্তু এখন আর এগুলা কেউ কিছু করে না। এখন সবাই তার জায়গার দাম বাড়ার কারণে সে তার জায়গাগুলা বিক্রি করে ফেলতেছে। কিছুদিন আগেও নিজের জমিতে ধান রোপণ করতেন সিলেটের উপকণ্ঠ শাহপরান এলাকার বাসিন্দা করিম মিয়া। এখন করছেন সবজি চাষ। চারিদিকের আবাসন প্রকল্পের চাপে আগের পরিবেশ আর নেই, চলছে বাসাবাড়ি তৈরির প্রতিযোগিতা। সব জমিন আছিল আবাদ, আর এখন তো কোনো জমিন আর আবাদ নাই। এখন তো সব জমিন মানুষে বিল্ডিং বাল্ডিং এসে করিয়া বিক্রি করিয়া, বড় লোকে লইছে, ছোট লোকে লইছে, সবে লইয়া বিল্ডিং বাল্ডিং করিয়া এখন আর কিছু নাই। কৃষি অধিদপ্তরের তথ্যে সিলেট বিভাগে আবাদযোগ্য জমির পরিমাণ 7,63,254 হেক্টর। অন্যদিকে পতিত জমি 1,96,399 হেক্টর। সরকারি বেসরকারি উদ্যোগে এসব জমিকে চাষের আওতায় আনা গেলে উৎপাদন চিত্রই বদলের আশা অঞ্চলের কৃষি কর্মকর্তাদের। 70,000 হেক্টর জমিতে আমরা বড় 2,80,000 মেট্রিক টন চাল আমরা বাড়াইতে পারি যদি সেচের ব্যবস্থা করে দিতে পারি আমরা। যানজটমুক্ত রাজধানী এবং শহরকে বিকেন্দ্রীকরণ করার উদ্দেশ্যে 1995 সালে ঢাকার ঠিক পাশেই গড়ে ওঠে পূর্বাচল নতুন আবাসন প্রকল্প। উদ্দেশ্য ছিল নগরকে বাইরে পাঠানো, যার কারণে 2008 সালে এই প্রকল্প শেষ হবার কথা ছিল। তারপর পেরিয়েছে 1.5 যুগ, কিন্তু এখনও এখানে পড়ে আছে এমন পতিত জমি। শুধুমাত্র এই একটি প্রকল্প নয়, এমন আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে রাজধানীর আশপাশ জুড়ে। রাজুক অনুমোদিত 36 বেসরকারি আবাসন প্রকল্পের জমি অধিগ্রহণের হিসাবে দেখা যায় আবাসন প্রকল্পের সবচেয়ে বেশি জমি বসুন্ধরা আবাসিক এলাকায় 3,301 একর। তারপরের স্থান জলশিরি আবাসনের 2,133 একর। ইস্টার্ন হাউজিংয়ের বনশ্রী নিউ টাউন আবাসিক প্রকল্পে 1,310 একর ছাড়াও কয়েকটি প্রকল্পে তাদের অধিগ্রহণকৃত জমির পরিমাণ প্রায় 1,500 একর। আবার ফিরি ঢাকার 16হাটি গ্রামে। নগরায়নের গ্রাসে গ্রামের নাম যেভাবে ভুলেছে সবাই, তেমনি ভুলেছে মাটি ও নারীকেও। তবে সবাই না, এখনও মাটি আর সবুজেই বাঁচেন 50 মোখলেস মিয়া। 3 যুগ ধরে বসবাস করেন এখানে, চোখের সামনে দেখেছেন পরিবর্তন। লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া সব ধরনের তরকারি সবজি হয়। আশা করি আল্লাহ দিলে মনে করেন দৈনিক মনে করেন 2-1 টাকা আসবেই। ঢাকার আশেপাশে আবাসন প্লটে আবাদ করা কৃষকের সংখ্যা হাতে গোনা, কারণ শ্রমে আর ঘামে নানান প্রতিবন্ধকতা পেরিয়ে ঊষরখণ্ডে ফসল ফলাতে হয় কৃষককে। এমনকি কোন আবাসন প্রকল্পের কতটুকু জমিতে চাষাবাদ হয় সেই পরিসংখ্যানও নেই কোনো সংস্থার কাছে। কর্তা ব্যক্তিদের হিসাব না থাকলেও শহরতলিতে ফলা সবজি ও ফলে আগ্রহ রয়েছে শহুরে মানুষের। সাহেবদের কিছু দিয়েও বিক্রি করে মনে করেন ওনারা নেই কিছু, আর বাদ বাকিটা আমি বিক্রি করি। জঙ্গল আছিল, জঙ্গল আমি পরিষ্কার করে লইয়া তারপর আমি ফসল করতেছি, কেউ কোনো বাধা দেয় না। এখানে আসে সবাই হলো মনে করেন টাটকা সবজি খায়, সবজি পায়, সবজির জন্য আসে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা মানুষের 5 মৌলিক চাহিদা। কিন্তু মৌলিক চাহিদার প্রথম শর্ত ডিঙিয়ে তৃতীয়টি, অর্থাৎ বাসস্থানের উপর জোর দেয়াতে নষ্ট হচ্ছে শৃঙ্খল। ভূমি এবং কৃষি বিভাগের তথ্য মতে 1971 সালে দেশে আবাদি জমির পরিমাণ ছিল 2,17,00,000 হেক্টর, যা বর্তমানে এসে দাঁড়িয়েছে 88,29,000 হেক্টরে।
পরিসংখ্যান ব্যুরোর হিসেব মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬৯,০০০ হেক্টর আবাদি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে, অর্থাৎ প্রতি বছর শতকরা 1 ভাগ আবাদযোগ্য জমি কমছে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে কৃষিজ জমি নষ্ট করলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার স্বপ্ন অধরাই রয়ে যাবে। এই দায়িত্ব প্রধানত আবাসন প্রকল্প যারা করছে তাদেরই দায়িত্ব। তারা জমি পতিত ফেলে রাখবে দীর্ঘ সময় ধরে, এটা তো হতে পারে না। তবে এই ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব আছে, তারা মনিটরিং করবে এবং তারা দেখবে যে সকল জমি যাতে চাষের আওতায় থাকে। জনসংখ্যার অনুপাতে বিশ্বে সবচেয়ে কম ভূমি বাংলাদেশে, জনপ্রতি 5 ডেসিমাল। সেখানে ভূমির অপচয় করে এত আবাসন প্রকল্পের দরকার আছে কিনা এমন প্রশ্ন নগর পরিকল্পনাবিদদের। নগরের ভেতরে পতিত জায়গা, অব্যবহৃত জায়গা অথবা ছাদ কৃষি, এরকম অনেক উদ্যোগ কিন্তু আছে। আরবান এগ্রিকালচার নামে এই ধরনের কাজ করে। যে সকল সংস্থা এই ধরনের আবাসনের প্রকল্প নিয়েছে, তাদের যদি উদ্যোগ নেওয়া যায়, তাহলে বাংলাদেশে যে কৃষি বিভাগগুলো আছে তাদের সাথে সমন্বয় করে এই কাজটা শুরু করা যেতে পারে। এদিকে অনুমোদনের 10 বছরের মধ্যেই বেসরকারি আবাসন প্রকল্পের সব কাজ শেষ করার নির্দেশনা রয়েছে রাজুকের। কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও অধিকাংশ প্রকল্পে প্লট খালি পড়ে থাকছে, হচ্ছে না কোনো নির্মাণ। নিয়মের এমন ব্যত্যয়ে কি পরিকল্পনা রাজুকের? সকল বেসরকারি আবাসন প্রকল্প উদ্যোক্তাকে আমরা ডেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সভা করেছি এবং তাদের যেসব পরিত্যক্ত জায়গায় রয়েছে তাদের সকল মালিককে যাতে পত্র দিয়ে অবহিত করে, তাদের ফেলে রাখা জায়গা যাতে সবজি চাষ করে, প্রয়োজন হলে কারো কাছে বর্গা অথবা আশেপাশের বসতি যারা আছে তাদেরকে যাতে এখানে সবজি চাষ করার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেশে, সমান্তরালে বাড়ছে আবাসনের চাহিদাও। আর মানুষ যেহেতু নগরমুখী, তাই কৃষির মূলোৎপাটন বেশি হচ্ছে শহরতলিতে, যার যোগান দিতে ব্যাপক তৎপর আবাসন ব্যবসায়ীরা। তবে নতুন নতুন আবাসন প্রকল্প গড়ে উঠলেও সেখানে বসবাস নেই মানুষের। দিন দিন প্লট মালিকদের হাত বদলের কারণে জমির দামই বাড়ছে শুধু। এতে কৃষি জমির অপচয় তো হচ্ছেই, সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। তাই নগরায়ণ যেন অপরিকল্পিত বা প্রয়োজনের অধিক না হয়, সেদিকে নজর রাখতে হবে কর্তৃপক্ষকে। একই সঙ্গে প্রকল্প এলাকায় নিশ্চিত করতে হবে গ্যাস, বিদ্যুৎ এবং পানির মতো নাগরিক সুবিধা। নয়তো মূল্যস্ফীতির এই সময়ে প্রভাব পড়বে কৃষি উৎপাদনে, ফাটল ধরবে মাটি ও মানুষের চিরায়ত মেলবন্ধনে। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। কিছুতেই যেন প্রত্যাশিত গতি ফিরছে না দেশের পুঁজিবাজারে। বারবার দর পতনে পোর্টফোলিও দুর্বল হয়েছে অনেক বিনিয়োগকারীর। 2024-25 অর্থবছরের বাজেট ঘিরে তাই দাবি ছিল বেশ কিছু কর ছাড় সুবিধার, তার কিছু মিটলেও যুক্ত হয়েছে নতুন কর। সব মিলিয়ে নতুন অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের জন্য জোরালো কোনো আশা খুঁজে পাচ্ছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, আস্থার সংকটের সমাধান না হলে কোনো কিছুতেই গতি ফিরবে না বাজারে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। সূচক ও লেনদেনের সাথে বাড়বে নিজের পোর্টফোলিওতে থাকা শেয়ার দর, হবে নিজের ক্ষুদ্র বিনিয়োগের মুনাফা। এভাবেই গত কয়েক বছর ধরে আশায় বুক বেঁধে আছেন কয়েক লাখ বিনিয়োগকারী। তবে সময় যত যায় মুনাফা দূরস্থ, লোকসানের পাল্লাই ভারী হয় রোজ। আর তাতে দিন দিন বড় হচ্ছে সব খোয়ানো বিনিয়োগকারীর তালিকা। 2 বছর ফ্লোর প্রাইসে পতন আটকে রাখার পর চলতি বছরের শুরুতে যখন তুলে নেওয়া হয়, তখন ধারাবাহিকভাবে কমতে থাকে সূচক ও লেনদেন। ফলে সবশেষ সূচক নেমে এসেছে 5100 পয়েন্টের ঘরে, আর লেনদেন নেমেছে 400 কোটি টাকার নিচে। বাজার চিত্রে দেখা যায় বছরের শুরুর দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল 6243 পয়েন্টে, আর লেনদেন ছিল 444 কোটি টাকা। পরে 18 জানুয়ারি বেশিরভাগ শেয়ারের প্রান্তসীমা তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে ফেব্রুয়ারিতে সূচক বেড়ে হয় 6447 পয়েন্ট। সে সময় লেনদেন হয় 1852 কোটি টাকা।
সূচক ও লেনদেন কিছুটা ঘুরে দাঁড়িয়ে যে আশা তৈরি করে তা খুব বেশি স্থায়ী হয়নি। শুরু হয় ধারাবাহিক পতন। সবশেষ ৯ জুন শেষে সূচক কমে দাঁড়িয়েছে ৫,১৭১ পয়েন্ট এবং লেনদেন ৩৫৮ কোটি টাকা। আর গত কয়েক মাসে বাজার মূলধন কমেছে ১,৪১,০০০ কোটি টাকার বেশি। শেয়ার বাজারের এই দুর্যোগকালীন সময়ে বাজেটে বেশ কিছু সুযোগ সুবিধা চায় বিএসইসি, স্টক এক্সচেঞ্জ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো, যাতে ঘুরে দাঁড়াতে পারে বাজার। তবে এসব দাবির সামান্যই পূরণ হচ্ছে আসছে অর্থ বছরে। শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হলেও তা যথেষ্ট মনে করছেন না খাত সংশ্লিষ্টরা। বরং কমানোর বিপরীতে প্রস্তাবিত বাজেটে নতুন কর আরোপ বিনিয়োগকারীদের আস্থার সংকট বাড়াবে বলে মনে করছেন অনেকে। বাজেটে যে প্রস্তাবনা আসতে যাচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি যে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অবস্থা এমনিতেই খুব খারাপ, এবং তার উপরে যে জিনিসটা পুঁজিবাজার ইটসেলফ খুব একটা ভালো পজিশনে নাই। তারপরেও আমরা দেখতে পাচ্ছি সরকার একটা প্রস্তাবনা আনতে যাচ্ছে যে ৫০ লক্ষ টাকার বেশি যদি কারোর ইনকাম হয় পুঁজিবাজারে, সেক্ষেত্রে 15% গেইন ট্যাক্স দিতে হবে। গেইন ট্যাক্সের চেয়ে বেশি এখন একটা কনফিডেন্সের যে ঘাটতি আছে বিনিয়োগকারীদের মাঝে, সেই জিনিসটা আরও নিচে তলানিতে চলে যাবে। প্রতি বছর বাজেটে শেয়ার বাজারের জন্য যেসব দাবি জানানো হয় তার বেশিরভাগই থাকে কর ছাড় নিয়ে, কারণ প্রতিষ্ঠানগুলো মনে করে ভালো কর সুবিধা দেওয়া হলে বাজারে গতিশীলতা আসবে। অথচ বিশ্লেষকরা জানান বর্তমান পুঁজিবাজার যে নেতিবাচক অবস্থায় রয়েছে তার বড় কারণ হচ্ছে আস্থা ও সুশাসনের ঘাটতি। সেক্ষেত্রে সংকট ও সমস্যার সমাধান না করে শুধু কর ছাড়ে বাজার কতটা ভালো হবে? সিডিবিএল এর সবশেষ তথ্য মতে বর্তমানে ১৩,২২,৮৮৬টি সক্রিয় হিসাবের মধ্যে কোটিপতির সংখ্যা ১৪,০০০। এসব কোটিপতির অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানির পরিচালক। তারাই শুধু ৫০ লাখ টাকার উপরে মুনাফা করে। ফলে ক্যাপিটাল গেইনে কর আরোপ সাধারণ বিনিয়োগকারীদের উপর প্রভাব পড়বে না বলে মনে করেন বিশ্লেষকরা। বাজেটের যে চাওয়াটা যে অংশীজনরা চায় তারা কিন্তু দীর্ঘদিন শুধু চেয়ে যাচ্ছে, বাজারকে কি দিচ্ছে এই প্রশ্নটা তাদেরকে রাখলে কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে না। কারণ আপনি যদি ব্যাপারটা খেয়াল করে দেখেন, প্রতিবারই যখন তারা বিভিন্ন বাজেট আসার দাবি নিয়ে যায়, সব দাবি কিন্তু তাদের কেন্দ্রিক, সাধারণ বিনিয়োগকারীর পক্ষে কখনো তারা কিছু বলে না। এছাড়া বাজেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নামে যেসব সুবিধা চাওয়া হয় তা শুধু প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের জন্য। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাজারে আস্থা ও সুশাসন নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। যাবতীয় ফেলুর এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলার, তারা যদি নিজেরা সঠিকভাবে একটা জায়গায় না আসতে পারে, কারণ বেনিফিট এবং কস্ট এখন যদি গেইন ট্যাক্সের ইম্প্যাক্ট পড়ে তাদের উপরই পড়বে, কারণ তারাই প্রচুর গেইন করেছে। সাধারণ বিনিয়োগকারী কিন্তু এতে খুশি। এক ধরনের ক্ষুদ্র বিনিয়োগকারী সুবিধা দেওয়া হচ্ছে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেই সুবিধাগুলো কখনোই পায় নাই। এটা কিন্তু সেই বড় চক্র যারা আছে তারাই নিয়ে নেয়। তাই আমি মনে করি সত্যিকার অর্থে যদি গভর্নমেন্ট চায় এই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর উপকার করবে, তাহলে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত তাদের মাধ্যমে এদের অ্যাকাউন্টটাকে নিয়ে তাদেরকে যে সহায়তা লো রেটে যদি দেয়, সেই ধরনের কোনো প্রণোদনা যদি দিতে পারে, তাহলে হয়তো যে প্রান্তিক জনগোষ্ঠী বা ক্ষুদ্র যে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের উপকার হবে। বাজারে আস্থা ও সুশাসনের যে সংকট, কর সমস্যা তার একটা বলে মনে করছেন ডিএসইর চেয়ারম্যান। পুঁজিবাজার একটা এমনিতেই সেন্সিটিভ লোকেশন, যেহেতু অস্থির। এই মুহূর্তে আমি মনে করি সরকার পুঁজিবাজারের জন্য বা আমাদের বাজেটে এবার পুঁজিবাজারের জন্য যেটুকু হয়েছে এটা আসলে খুব, আমি মনে করি না যে খুব সাফিসিয়েন্ট পর্যায়ে হয়েছে। কর যে কোনো ইস্যু না, এটা আমি মনে করি এটা সঠিক না। হয়তো অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলোর সাথে এটাও একটা অন্যতম উপকরণ, কারণ সকলে চায় যে একটা সুন্দর কত সহজ পন্থায় এই অস্থির অবস্থায় তারা ফিরিয়ে এসে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। সেই জায়গায় করটাকে যদি আমরা মনে করি সেটা যদি জনগণের জন্য, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য যদি আমরা সেটাকে সহনীয় পর্যায়ে রাখতে পারি, তাহলে পুঁজিবাজার আমরা মনে করি যে একটা সহনশীল এবং স্থিতিশীল অবস্থায় যেতে পারবে। পুঁজিবাজারের খারাপ সময়ের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কখনোই এগিয়ে আসে না, বরং তাদের ভাবনায় থাকে ব্যক্তিগত সুবিধা। তাই বাজার ভালো করতে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও স্টক এক্সচেঞ্জের ক্ষমতায়ন নিশ্চিত করার কথা জানান বিশেষজ্ঞরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ব্যাপারীর কাছে বিক্রি করতে নয়, ভালো দাম পেতে বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে গাবতলী হাটে হাজির হয়েছেন নিজেরাই। কৃষকদের নিজের পোষা অনেক পশুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা পর্যন্ত। কেউ কেউ নিজের পালন করা পশুকে ভালোবেসে দিয়েছেন পছন্দের নামও। সঙ্গে মরুভূমির জাহাজ খ্যাত উট আর দুম্বা উঠতে শুরু করেছে হাটে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর।
রাজা, বাদশাহ কিংবা সোশ্যাল মিডিয়ার ভাইরাল কোনো ব্যক্তির নামে ডাকা হচ্ছে প্রিয় গবাদি পশুকে। এরকমই একটি গরুর দাম 15 লাখ টাকা, যার মাংসের পরিমাণ আনুমানিক 20 মণ। গাবতলী গবাদি পশুর হাটে এমন বিশাল দেশি গরু কোনো ব্যাপারীর হাত ধরে নয়, এসেছে সাধারণ কৃষকের হাত ধরে। কুষ্টিয়ার সানোয়াল হোসেনের নিজের পোষা 5টি গরু নিয়ে এসেছেন এই হাটে। 2টি পাকিস্তানি সাইওয়াল জাতের গরু, যার প্রত্যেকটি 15 লাখ টাকা করে দাম হাঁকাচ্ছেন তিনি। এছাড়া আমেরিকান আরেকটি গরুর দাম 12 লাখ টাকা আর 2টি অস্ট্রেলিয়ান গরু 6 লাখ টাকা করে। তিনি বলছেন, কোনো ব্যাপারীর কাছে নয়, ভালো দাম পেতে নিজেই সরাসরি হাটে এনে বিক্রি করবেন তার পশুগুলো। আমার গরুর বয়স 2 বছর 4 মাস। এটা পাকিস্তানি সাইওয়াল গরু। গরুটার ওজন আছে 1340 কেজি। গরুগুলোর দাম চাচ্ছে 15 লাখ। গরুগুলা দেখা যাচ্ছে খরচ বেশি পড়ছে, গোখাদ্যর দাম বেশি, এই জন্য আমরা কম দামে বেচতে পারছি না। কোনো কৃষক তার গরুর নামও দিয়েছেন ভালোবেসে। কুষ্টিয়া থেকে আসা আরেক কৃষক তার গরুর নাম রেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ব্যক্তির নামে। আইসি সাতক্ষীরা থেকে। গরুটার পিছনে 4 বছর আমি প্রচুর পরিশ্রম করেছি। ওটার নাম আমি রাখছিলাম জায়েদ খান। আমি জায়েদ খান আমি ভালোবাসি বলে ওনার নাম, গরুর নাম রাখছি। আদরের পশুকে ভালোবেসে জামালপুরের এই কৃষকও তার 15 লাখ টাকা দামের গরুটির নামকরণের ইতিহাস জানালেন। বড় মায়ের প্রথম বাচ্চা ছিল, এজন্য ওর নাম রাজা দিছিলাম। পরে দেখলাম যে আস্তে আস্তে লাল থেকে কালো হয়ে গেল, পরে মানিক রাজ নাম দিছি। চলাফেরা করছে 6 মাস থেকে 6 মাস পর্যন্ত মনে হয় যে রাজার হলে চলছে। সাইরা দিচ্ছি, এলাকাতে চলছে, সবাই দেখছে, আর কেউ আর কি কিছু বলে না। এই জন্য সবাই পছন্দ মতোই রাখছে যে না, মানিক রাজ নাম ঠিক আছে। গরু, খাসি, মহিষের পাশাপাশি গাবতলী গবাদি পশুর হাটে মরুভূমির জাহাজ খ্যাত উটও উঠতে শুরু করেছে ইতোমধ্যে। বিশাল আকৃতির এই 2 উট দেখতে তাই উৎসুক জনতার ভিড়। এগুলোর দাম চাচ্ছেন 20 লাখ টাকা করে। হাটে এসেছে দুম্বা ও চীনা গরুও। কুরবানির আরও বাকি 1 সপ্তাহ, তাই স্বল্প পরিসরে বেচা বিক্রি শুরু হলেও এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাটগুলো। তবে 2-1 দিনের মধ্যেই পশু কেনা বেচা বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারী, খামারি ও হাট কর্তৃপক্ষের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটের পাশাপাশি বেচা বিক্রি শুরু হয়েছে কামারের দোকানেও। চাহিদা বেড়েছে দা, ছুরি, চাপাতির। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বাড়তি বলে অভিযোগ করছেন ক্রেতারা। কামাররা বলছেন, লোহা আর কয়লার দাম বাড়ায় দামের ওপর তার প্রভাব পড়েছে। ঈদ ঘিরে তাদের ব্যবসা গত বছরের তুলনায় ভালো হবে বলেও প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। কামরুজ্জামান হিবেলের প্রতিবেদনে বিস্তারিত। লোহা আর পাথরের ঘর্ষণে তৈরি হচ্ছে আগুনের ফুলকি। সেই আগুনে যেন পুড়ে খাঁটি হচ্ছে লোহা। এরপর কর্মকারের সর্বশক্তি দিয়ে পিটাপিটি। তাতে গরম লোহা ধীরে ধীরে আকৃতি পাচ্ছে দা, বটি, ছুরি, চাপাতি কিংবা কুড়াল সহ কাটাকাটি ব্যবহৃত নানা সরঞ্জামে। রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের পূর্ব পাশে প্রায় 20টি দোকানের চিত্র এমন। কুরবানির সামনে রেখে তাদের যেন দম ফেলারও ফুরসত মিলছে না। বছরের অন্যান্য সময় তেমন ব্যস্ততা না থাকলেও কুরবানির আগে এসব দোকানে ভিড় বাড়ে কয়েক গুণ। শুধু চামড়া ছেলা ছুরি, রেতের গুলা দেখছি 250 টাকা দাম চাইছে। ওইগুলো 100 টাকা হইলে পারফেক্ট ছিল। যেরকম চাচ্ছে মনে হচ্ছে অনেকটা দাম বেড়ে গেছে। আমি একটা ছুরি কিনেছি আর একটা ধারদার পাথর নিয়েছি। কুরবানির ঈদকে কেন্দ্র করে যেসব খাতে সবচেয়ে বেশি বড় বাণিজ্য হয় তার মধ্যে অন্যতম এই দা, ছুরি, বটির এই বাজার। লোহাকে পিটিয়ে বানানো এই দা, ছুরি তাদের আদি পেশা হলেও বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় তাদের কাজের ব্যস্ততা বেড়ে যায়। তাই দাম ও মানের সামঞ্জস্য রেখে বিক্রেতাদের প্রত্যাশা এবারের ব্যবসা তাদের ভালো হবে। এমন ব্যস্ততা থাকবে ঈদের দিন পর্যন্ত। ইতোমধ্যে আগাম অর্ডার দিয়ে রেখেছে ক্রেতারা। দোকানীদের প্রত্যাশা অন্যবারের চেয়ে এবার তাদের ব্যবসা ভালো হবে। আলহামদুলিল্লাহ বেচা কিনা অনেকই ভালো হয়। আপনার হলো চাঁদ রাতে আগের দিনের বেচা কিনা একটু চাপটা বেশি থাকে। আশা করি যে ভালো হইব বেচা কিনা, এখনো মোটামুটি ভাবে আছে আর কি। তবে ক্রেতাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে বেশি দাম হাঁকাচ্ছে কামাররা। অন্যদিকে বিশ্বব্যাপী লোহার দাম বাড়াকে দুষছে ব্যবসায়ীরা। রাজধানীর শাহজাহানপুর, নিউ মার্কেট, কারওয়ান বাজার ঘুরে দেখা মিলল দামের তারতম্য। মান ও আকার ভেদে দামের ভিন্নতা। ছুরি কেনা যাচ্ছে 100 থেকে সর্বোচ্চ 500 টাকা। কুড়াল কিনতে খরচ হবে 700 থেকে 1500 টাকা পর্যন্ত। তথ্য বলছে শুধু রাজধানীতেই কুরবানি ঘিরে এসব পণ্যের বিক্রি ছাড়াবে কোটি টাকা। লোহার দাম বাড়ছে, গোলের দাম বাড়ছে। আমরা যেগুলো দিয়ে চাপাটি বানাই এগুলো মনে করেন নিচে 120 টাকায়, উপরে 170 টাকা, 80 টাকা কেজিও আছে। এরপরে যেই বলা কিনছি মনে করেন 1000 টাকা বস্তা কাঠ কয়লা,
এই কইলে এখন 1200 টাকা বস্তা। এবছর দেশে কুরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী 17 জুন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার দেশে কুরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 1,30,00,000। কামরুজ্জামান হিমেল, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বরিশালের পাইকারি বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিতে দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এছাড়া পটুয়াখালীর কলাপাড়াতেও সরবরাহ সংকটে সবজির বাজার চড়া। সবজির সরবরাহ ও দাম নিয়ে বিস্তারিত জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অমিত হাসান, এবং পটুয়াখালীর কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে প্রথমেই চলে যাব হচ্ছে সহকর্মী অমিত হাসানের কাছে। অমিত, কোন কোন সবজির দাম কতটা বেড়েছে আর কি তথ্য আছে আপনার কাছে সরবরাহ পরিস্থিতি নিয়ে? অনেক সপ্তাহ ব্যবধানে বরিশালের সবজির কাঁচা বাজারে কিন্তু আসলে দাম কিছুটা বেড়েছে, 5 থেকে 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই আসলে দামটি বৃদ্ধি পেয়েছে, কারণ এই বাজারে মূলত মেহেরপুর, খুলনা থেকেই কিন্তু সবজিটা সরবরাহ করা হয়ে থাকে, যার কারণে সেখান থেকে সরবরাহ কম থাকলে কিন্তু দামটা কিছুটা বেড়ে যায় বলে ব্যবসায়ী জানিয়েছেন। এবং সরবরাহ বেশি থাকলে দামটা সেক্ষেত্রে কমে। তাই একটু যদি দরদাম বলি, তাহলে কাঁকরোল আজকে 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, বেগুন 40 থেকে 60, শসা 50 টাকা, টমেটো 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং কাঁচামরিচের ঝাঁজ কিন্তু কোনোভাবেই বরিশালের বাজারে কমছে না, 180 থেকে 140-এ নামলেও এখনও কিন্তু তুলনামূলক কাঁচামরিচের দামটি কিন্তু বেশি রয়েছে। লাউ 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটির কথা যদি বলি, 60 টাকা কেজি দরে আজকে বিক্রি হচ্ছে। করলার কথা যদি বলি, করলা আজকে কিন্তু বরিশালের বাজারে 100 টাকা পর্যন্ত আজকে বিক্রি হচ্ছে। এছাড়া পটল 30 টাকা, রেখা 40 টাকা, কাঁচা কলা 25 থেকে 30 টাকা, ঢেঁড়স 35 টাকা কেজি, এবং বাঁধাকপি যেটি রয়েছে 20 টাকা, এবং লেবু প্রতি পণ 100 থেকে আকার ভেদে 250 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে পাইকারি কাঁচা বাজারে। এবং শসার দামও কিন্তু কমছে না, 50 টাকা কেজি ধরে আজকে বাজারে শসা বিক্রি হচ্ছে। এবং পটলের সরবরাহ বেশ ভালো রয়েছে, তারপরও দামটা কিন্তু কিছুটা বেশি। ক্রেতারা বলছেন যে দামটা আসলে সহনীয় পর্যায়ে রাখার জন্য বাজার মনিটরিং খুবই দরকার, কেননা সবজির সরবরাহ যা রয়েছে তাতে দামটা কিছুটা কমা উচিত বলে মনে করছেন। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে সরবরাহ ঘাটতি থাকার কারণে, চাহিদা যে পরিমাণ রয়েছে সে পরিমাণ সরবরাহ না থাকার কারণেই দামটি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একটু যদি বলি, বরিশালের এই বাজার থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। এছাড়া নৌপথে কিংবা সড়ক পথে স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু এখান থেকেই সবজি সরবরাহ হয়ে থাকে। যদি আরেকটু বলি, বরিশালের এইটি মূলত প্রধান পাইকারি বাজার, যেখান থেকে সবজি আশেপাশের যে বাজারগুলো, স্থানীয় বাজারগুলো রয়েছে ছোট ছোট, সেগুলোতে কিন্তু সবজি সরবরাহ করা থাকে। এখান থেকে যে পণ্যটি যদি 30 টাকায় কেনা হয়, সেটি কিন্তু ভ্যানে কিংবা ওই স্থায়ী যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু 10 টাকা কিংবা 15 টাকা বেড়ে তারপরে বিক্রি হয়। সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তাদের কিন্তু কিছুটা বিবেকে পড়তে হয় কেনাকাটা করতে। এবং প্রতিদিন কিন্তু সবজির দাম আসলে বৃদ্ধি পাচ্ছে, এটি থেকে আসলে মুক্তি চান যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা। এই ছিল বরিশালের কাঁচা বাজার থেকে সর্বশেষ। এবার আমরা চলে যাচ্ছি কলাপাড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, একটু বলবেন যে সরবরাহ সংকটের কারণ কি কাঁচা বাজারের কিংবা সবজির? আপনি যথার্থই বলেছেন। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, টানা 2 দিন উপকূলীয় কলাপাড়ায় কিন্তু ঘূর্ণিঝড় রিমাল আঘাত এনেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার সবজি যে উৎপাদনকারী কৃষক, তাদের মাঠের সবজি। সে কারণে কিন্তু স্থানীয় পর্যায়ের থেকে যে সবজি উৎপাদন সেটি কিন্তু অনেকটাই কমেছে। সে কারণে আপনি জানেন যে উত্তর অঞ্চল থেকে কিন্তু সবজি সরবরাহ হয়, সেটা কিন্তু স্থানীয় পর্যায়ের চাহিদার তুলনায় কম থাকায় এখানকার দামও কিন্তু সে কারণে চড়া রয়েছে। তো আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখতে চাই, আজ এখানে আপনি জানেন যে আর
কয়েকদিন পরে কিন্তু কোরবানি শুরু হবে। সে কারণেই কিন্তু এখানকার যে শসা সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 টাকা বেড়ে 50 টাকা প্রতি কেজি, এবং বরবটি 20 টাকা বেড়ে সেটি বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। এছাড়া রেখা বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 45 টাকা কেজি দরে, এবং করলা বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 70 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 20 টাকা বেড়ে 40 টাকা কেজি দরে। এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে, আর কাঁচা মরিচ যেটি অতি নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্যদ্রব্য সেটি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। এই ছিল কলাপাড়া উপজেলা পাইকারি সবজি বাজারের যে সবজির দরদাম নিয়ে। তো এখন আমরা চলে যাব স্টুডিওতে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক ধন্যবাদ জসিম পারভেজ, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কলাপাড়া থেকে এবং জানাচ্ছিলেন সেখানকার সরবরাহ সংকটের মূল কারণের বিষয়বস্তু। এই মুহূর্তে রাস্তার পাশে বর্জ্য ফেলা হচ্ছে চুয়াডাঙ্গা শহরে, আর বাসাবাড়ি, শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার বজ্র সংগ্রহ করে তা বিভিন্ন জনবহুল এলাকায় ফেলছে পৌর কর্তৃপক্ষ। এতে করে দুর্ভোগে পড়ছে শহরবাসী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী অনিক চক্রবর্তী। অনেক যত্রতত্র ময়লা ফেলার কারণ কি দেখছেন সেখানে, আর পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন? কি তথ্য আছে আপনার কাছে? আমি এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে আছি, এই সড়কটি হচ্ছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক, অর্থাৎ চুয়াডাঙ্গার এক প্রকার বলা যায় যে প্রবেশদ্বার। এই সড়কের এই প্রবেশদ্বারের মুখেই রাস্তার পাশে কিন্তু সারা শহরের যে প্রতিদিনের বর্জ্য আবর্জনা, সেই আবর্জনা, সারাদিনের আবর্জনা পৌরসভা সংগ্রহ করে সন্ধ্যার পরে আসলে এই রাস্তার পাশে ফেলে যাচ্ছে। এই আবর্জনা এত প্রকার আসলে দুর্গন্ধ ছড়াচ্ছে, যার প্রভাব আসলে সাধারণ মানুষের উপর পড়ছে। চরম আকারে এক প্রকার ভোগান্তি শিকার হয়েছে। অনেক একটা বিষয় জানিয়ে রাখি, পৌরসভা কর্তৃপক্ষ কিন্তু শহর থেকে 3 কিলোমিটার অদূরে 7,58,00,000 টাকার ব্যয় করে ডাম্পিং স্টেশন আসলে নির্মাণ করে। এই ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্দেশ্য ছিল শহরের যে আবর্জনা বর্জ্যগুলো আছে সেগুলো ডাম্পিং স্টেশনে যাবে এবং সেখানে আসলে নষ্ট করা হবে। কিন্তু সেই প্রকল্প আসলে শেষ হওয়ার পরও এই বর্জ্য আবর্জনাগুলো আসলে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে না, যার কারণে আসলে রাস্তার পাশে প্রতিদিনের এই আবর্জনাগুলো ফেলে যাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। আসলে এই আবর্জনা যাদের পরিষ্কার করার কথা, সেই পৌর কর্তৃপক্ষই কিন্তু আসলে এই গোটা শহরের আবর্জনা সৃষ্টি করছে। পৌর কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল। পৌর কর্তৃপক্ষ বলছে আসলে তারা নিয়মিতভাবেই আসলে ডাম্পিং স্টেশনে প্রতিদিনের শহরের আশপাশের যেই বর্জ্যগুলো থাকে প্রতিদিনের, সেগুলো নিয়মিতভাবেই আসলে ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো বিনষ্ট করা হচ্ছে। কিন্তু বাস্তবিক যে চিত্র সেটি কিন্তু পুরোপুরি উল্টো। রাস্তার পাশে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে, এটি আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কের পাশেই যে অবস্থা, এতে করে চরম আকারে আসলে ভোগান্তি। চিকিৎসকরা বলছে এই দূষণের ফলে মারাত্মক আকারে স্বাস্থ্য ঝুঁকি আছে অনেক। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল। অনেক, ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ অনিক চক্রবর্তী। অনিক চক্রবর্তী জানাচ্ছিলেন যে সেখানকার মানে চুয়াডাঙ্গার বজ্র পরিস্থিতির সর্বশেষ, সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলছেন পৌরসভা কর্তৃপক্ষ নিজেরাই। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সৌদি আরবে আগামী 15 জুন থেকে শুরু হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে হজ অংশগ্রহীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় সৌদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক কার্যক্রম। হজকে সামনে রেখে হজ পালনের নিয়মাবলী নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম হৃদয়। আর কয়েকদিন পরে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র হজ। এবার হজের অংশ নিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবে পৌঁছেছেন।
কাছে বাসা, আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলছে, কোনো অসুবিধা আমাদের হয় না। আগের থেকে খাওয়া খাদ্য এখন ভালো, আগের যে বাসার মান ভালো, আগে যে বাসা ছিল 10 বছর আগে তাদের তো অনেক পরিবর্তন হয়েছে। মূল হজ এখন বহুত দেরি আছে, বেশ কয়েকদিন দেরি আছে। এই পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। 8ই জিলহজ মক্কায় ফজর নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। নামাজ আদায় শেষে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। মিনায় জোহর, আসর, মাগরিব এসেও ফজর নামাজ আদায় করবেন তারা, সেখানেই করবেন রাত্রি যাপন। 9 জিলহজ হজের দ্বিতীয় দিন মিনায় ফজর নামাজ পড়ে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন হজে অংশগ্রহণকারীরা। সেখানেই জোহর ও আসর নামাজ আদায় করবেন তারা। পরে রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফে পৌঁছে 1 আজান ও 2 ইকামতের মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। 10ই জিলহজ হজের তৃতীয় দিন মুজদালিফায় ফজর নামাজের পর মিনার দিকে রওনা হবেন মুসল্লিরা। মিনায় পৌঁছে প্রথমে বড় শয়তানকে 7টি পাথর মারবেন। এরপর পশু কোরবানি করে মাথা মুন্ডন করবেন হাজিরা। মাথা মুন্ডন শেষে তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় যাবেন হাজিরা। তাওয়াফ শেষে পুনরায় মিনে এসে রাত্রি যাপন করবেন তারা। 11ই জিলহজ হজের চতুর্থ দিন সূর্য পশ্চিমে হেলার পর থেকে সুবে সাদিক পর্যন্ত মিনায় শয়তান স্তম্ভকে 7টি করে 21টি পাথর মারবেন হাজিরা। প্রথমে ছোট শয়তানকে, তারপর মেজো শয়তানকে, এরপর বড় শয়তানকে পাথর মেরে মুসল্লিরা মিনায় রাত্রি যাপন করবেন। এর মধ্য দিয়েই শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। যারা এই বছর হজে আসবেন মিনিমাম একটা সানগ্লাস আর ছাতা অবশ্যই সবাই একটা করে ছাতা সাথে রাখবেন, না হয় আপনাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে। বাংলাদেশ থেকে আগত সরকারিভাবে 4,500 এবং বেসরকারিভাবে প্রায় 80,000 যে হজযাত্রী আসবে তাদের সেবা যাতে সুন্দরভাবে দিতে পারি, এজন্য 147 জনের মেডিকেল টিম গঠন করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কা ও মদিনা ইসলামের ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। 20 জুন থেকে শুরু হবে ফিরতি হজের প্রথম ফ্লাইট এবং সবশেষ ফ্লাইট ছাড়বে 22 জুলাই। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।